আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি লেকচার 3 পার্ট সেকেন্ড। এখানে আমরা সফটওয়্যার নিয়ে আলোচনা করব। তো সফটওয়্যার বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে সফটওয়্যার হচ্ছে অনেকগুলো প্রোগ্রামের সমষ্টি, এবং আমরা জানি যে আমাদের কম্পিউটার চালানোর জন্য হার্ডওয়্যার যেরকম জরুরি তেমনি আমাদের সফটওয়্যার প্রয়োজন। সফটওয়্যার ছাড়া আমরা আসলে কম্পিউটারে কোনো কাজ করতে পারবো না। এই জন্য কম্পিউটারের যে প্রাণ শক্তি বা অদৃশ্য শক্তি এটা বলা হয় সফটওয়্যারকে। তাহলে পরীক্ষায় যদি কোশ্চেন থাকে যে কম্পিউটারের প্রাণ শক্তি কোনটা, অ্যান্সার হবে সফটওয়্যার। এবং সফটওয়্যার হচ্ছে অনেকগুলা প্রোগ্রামের সমষ্টি। তো সফটওয়্যার সাধারণত দুই রকমের হয়, একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে সফটওয়্যার বা যে সিস্টেম যেটা কম্পিউটারকে নিয়ন্ত্রণ করে, এবং এই কম্পিউটারে যে হার্ডওয়্যার এবং কম্পিউটারে আমরা যে জিনিসগুলো ব্যবহার করি, যে সফটওয়্যারগুলো বা যে প্রোগ্রামগুলো আমরা ইউজ করি, এদের মধ্যে কানেকশন ক্রিয়েট করে এই সিস্টেম সফটওয়্যার। যেমন অপারেটিং সিস্টেম, আমরা জানি যদি আমাদের কম্পিউটারে কোনো অপারেটিং সিস্টেম ইনস্টল করা না থাকে, এটা হতে পারে উইন্ডোজ, এটা হতে পারে লিনাক্স, এটা হতে পারে আইওএস, যেটাই হোক, কিন্তু আমার কম্পিউটারে অবশ্যই একটা অপারেটিং সিস্টেম থাকতে হবে। অপারেটিং সিস্টেম থাকলেই শুধুমাত্র আমার কম্পিউটারটা অন হবে। তার মানে এই যে হার্ডওয়্যার এবং আমরা যে কম্পিউটার ইউজ করবো এটার মধ্যে যে একটা সংযোগ স্থাপন করে সেটা হচ্ছে এই সিস্টেম সফটওয়্যার, এবং এটা কম্পিউটারকে নিয়ন্ত্রণ করে। তো এই সিস্টেম সফটওয়্যার তিন রকমের হয়, একটা হচ্ছে অপারেটিং সিস্টেম। তো অনেক রকমের অপারেটিং সিস্টেম আছে আমরা জানি, যেমন এমএস ডস, এটা ছিল মাইক্রোসফটের প্রথম অপারেটিং সিস্টেম, ছিল এই এমএস ডস। এরপর মাইক্রোসফট আস্তে আস্তে বাজারে 95, 98, উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ এক্সপি ভিস্তা, এই ধরনের অনেক অপারেটিং সিস্টেম নিয়ে আসে। বর্তমানে আমরা যেগুলো দেখি যে উইন্ডোজ 7, 8, 10, সর্বশেষ যেটা আসছে সেটা হচ্ছে উইন্ডোজ 11। এছাড়াও আরো অনেক ধরনের অপারেটিং সিস্টেম আছে, যেমন ম্যাক, যেটা ম্যাক অ্যাপেলের ল্যাপটপ বা কম্পিউটার যেগুলো, সেখানে ম্যাক অপারেটিং সিস্টেম ইউজ করা হয়। এছাড়া অনেক ধরনের ওপেন সোর্স বা ফ্রিতে পাওয়া যায় এই ধরনের অপারেটিং সিস্টেম আছে, যেমন ইউনিক্স, লিনাক্স, উবুন্টু, এগুলো হচ্ছে এক একটা অপারেটিং সিস্টেম। এরপর আছে ডিভাইস ড্রাইভার, এটাও অনেক হাই লেভেলের কম্পিউটার প্রোগ্রাম। তো ডিভাইস ড্রাইভারের কাজ মূলত যেটা সেটা হচ্ছে হার্ডওয়্যারের সাথে উভমুখী সংযোগ স্থাপন করে। ব্যাপারটা আসলে কি? ব্যাপারটা হচ্ছে লাইক আমার একটা প্রিন্টার আমি বাজার থেকে কিনে নিয়ে আসলাম। এই প্রিন্টারটা আমার কম্পিউটারের সাথে লাগানোর সাথে সাথে কিন্তু এই প্রিন্টার দিয়ে আমি কাজ করতে পারবো না। কি করতে হবে? আমার একটা এই যে প্রিন্টার, সেটার জন্য একটা ড্রাইভার সফটওয়্যার আমার ইনস্টল করতে হবে। এই সফটওয়্যারটা ইনস্টল করার ফলে যেটা হবে, আমার কম্পিউটারের সাথে আমার যে প্রিন্টার সেটার একটা সংযোগ স্থাপন হবে। তখন আমি আমার কম্পিউটার দিয়ে যখন আমি ইনপুট দিব যে আমাকে প্রিন্ট করে দাও, তখন প্রিন্টার আমাকে প্রিন্ট করে দিবে। আমি যদি একটু এই যে চিত্রটা যদি খেয়াল করি, তাহলে হচ্ছে যে আমি এখান থেকে ইউজার ইনপুট দিচ্ছি, এটা অপারেটিং সিস্টেমে যাচ্ছে, এবং এই অপারেটিং সিস্টেমটা এই যে প্রোগ্রাম বা আমি যে ইনপুটটা দিলাম সেটা ডিভাইস ড্রাইভারের কাছে পাঠিয়ে দিচ্ছে। এই ডিভাইস ড্রাইভার কি করছে? সেই যে হার্ডওয়্যারটা, এই ডিভাইস ড্রাইভারের সাথে কানেক্টেড যে হার্ডওয়্যার, সেই হার্ডওয়্যার দিয়ে সেই কাজটা করে আমাকে একটা আউটপুট দিচ্ছে। এটা হচ্ছে ডিভাইস ড্রাইভারের কাজ। আর 3 নাম্বার হচ্ছে ইউটিলিটি প্রোগ্রাম। ইউটিলিটি প্রোগ্রাম বলতে আমরা বুঝি যে যেসব প্রোগ্রাম বা যেসব সফটওয়্যার আমার কম্পিউটারের উপকারে লাগে, উপকার বা আমার কম্পিউটারের বিভিন্ন জায়গায় সাহায্য করে। এটা অনেকটা আমাদের শরীরে যে অ্যান্টিবডি থাকে, এই অ্যান্টিবডির মতো। আমরা জানি যে আমাদের শরীরে যখন কোনো রোগ জীবাণু ঢুকে, তো আমার অ্যান্টিবডি কি করে? আমাদের এগুলাকে বাধা দেয় বা এগুলাকে ধ্বংস করে দেয়। সিমিলারলি ইউটিলিটি প্রোগ্রামটা এরকম, যে কম্পিউটারকে সেফ রাখে, কম্পিউটারে যে ত্রুটিগুলো আছে সেগুলোকে সংশোধিত করে, এই ধরনের কাজ করে। যেমন অ্যান্টিভাইরাস, এটা একটা ইউটিলিটি প্রোগ্রাম। ডিস্ক ডিফার্টমেন্ট, সেটাও একটা ইউটিলিটি প্রোগ্রাম। বা এই ধরনের আরো অনেক ইউটিলিটি প্রোগ্রাম আছে, যে ইউটিলিটি প্রোগ্রামগুলো আমাদের কম্পিউটারকে চলার কাজে সহায়তা করে। আচ্ছা, তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যেগুলো দেখলাম সেগুলো ছিল এগুলো ছিল সিস্টেম সফটওয়্যার। সফটওয়্যারের মধ্যে দুই ভাগ, একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এবং আমরা দেখলাম সিস্টেম সফটওয়্যারকে তিন ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অপারেটিং সিস্টেম, একটা হচ্ছে ডিভাইস ড্রাইভার, এবং একটা হচ্ছে ইউটিলিটি প্রোগ্রাম। এখন আমরা দেখবো যে অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো কিরকম। অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে আমরা নির্দিষ্ট কাজ করার জন্য যে সফটওয়্যারগুলো ইউজ করি। যেমন আমি এখন তোমাদের ক্লাস রেকর্ড করছি, রেকর্ড করার জন্য আমি একটা সফটওয়্যার ইউজ করছি, এটা একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। বা আমি এই যে পাওয়ার পয়েন্টের স্লাইডটা শো করছি, এই পাওয়ার পয়েন্ট এটাও একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অফিস সফটওয়্যার, গ্রাফিক্স সফটওয়্যার, এই প্রত্যেকটা সফটওয়্যার হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তো অ্যাপ্লিকেশন সফটওয়্যার দুই রকমের হয়, একটা হচ্ছে কাস্টমাইজ সফটওয়্যার, এগুলা নির্দিষ্ট কাজের জন্য বানানো হয়। যেমন ব্যাংক, বীমা, হাসপাতাল, এগুলোর জন্য একটা সফটওয়্যার বানানো হয়, যে সফটওয়্যার দিয়ে ওইটা ভালো চলবে। আমাদের ইউনিভার্সিটির জন্য আমরা অ্যাকাউন্টসের হিসাব রাখার জন্য আমরা একটা সফটওয়্যার ইউজ করি, এটা একটা কাস্টমাইজ সফটওয়্যার।
স্টুডেন্টদের অ্যাটেন্ডেন্স নেওয়ার জন্য একটা সফটওয়্যার ইউজ করি, সেটা একটা সফটওয়্যার, কাস্টমাইজ সফটওয়্যার। সো কাজের চাহিদা অনুযায়ী যে সফটওয়্যারগুলো ইউজ করা হয় সেটা হচ্ছে কাস্টমাইজ। আর কিছু আছে যেগুলো হচ্ছে প্যাকেজ সফটওয়্যার, যেমন ওয়েব ব্রাউজার, আমরা নানান রকমের ওয়েব ব্রাউজার ইউজ করি, ক্রোম ইউজ করি, সাফারি ইউজ করি, কেউ মজিলা ফায়ারফক্স ইউজ করি, এই ধরনের অনেক ওয়েব ব্রাউজার আছে। এই ওয়েব ব্রাউজার এটা হচ্ছে একটা প্যাকেজ সফটওয়্যার। ওয়ার্ড প্রসেসিং এর জন্য আমরা এমএস ওয়ার্ড ইউজ করি, নোটপ্যাড ইউজ করি, এই ধরনের যেগুলো আছে সেগুলো হচ্ছে ওয়ার্ড প্রসেসিং। এরপরে আছে মাল্টিমিডিয়া সফটওয়্যার, যেমন পাওয়ার পয়েন্ট, উইন্ডোজ মিডিয়া প্লেয়ার, এরপর যেগুলোতে আমরা ভিডিও দেখি, কেএম প্লেয়ার, ভিএলসি প্লেয়ার, এগুলো হচ্ছে মাল্টিমিডিয়া। গ্রাফিক্সের কাজ করার জন্য আমরা কিছু সফটওয়্যার ইউজ করি, যেমন অ্যাডোব ফটোশপ, অ্যাডোব ইলাস্ট্রেটর। এরপরে ভিডিও এডিটিং এর জন্য আমরা ফিল্মোরা ইউজ করি, ক্যামটাসিয়া ইউজ করি, অ্যাডোব আফটার ইফেক্ট ইউজ করি। এই জিনিসগুলোকে আমরা বলি প্যাকেজ সফটওয়্যার, মানে নর্মাল কাজ করার জন্য যে প্যাকেজ বা যে সফটওয়্যারগুলো আমরা ইউজ করি সেগুলোকে বলা হয় প্যাকেজ সফটওয়্যার। তাহলে অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো দুই রকমের, একটা হচ্ছে কাস্টমাইজ মানে নির্দিষ্ট কাজ করার জন্য যেগুলো বানানো হয় সেগুলো হচ্ছে কাস্টমাইজ সফটওয়্যার। আর নরমালি আমরা যে কম্পিউটারে যে সফটওয়্যারগুলো ইউজ করি, ওয়েব ব্রাউজার, ওয়ার্ড প্রসেসিং, মাল্টিমিডিয়া, গ্রাফিক্সের কাজ করার জন্য, ভিডিও এডিটিং করার জন্য, এগুলোকে আমরা বলি প্যাকেজ সফটওয়্যার। আচ্ছা, এখন আমরা আসবো কম্পিউটার প্রোগ্রামিং এ। আগেই দেখলাম যে এই যে সফটওয়্যারগুলো এগুলা বানানো হয় কিসের মাধ্যমে, এগুলা বানানো হয় প্রোগ্রামিং এর মাধ্যমে। এবং আমরা যে কম্পিউটার ইউজ করি, এই কম্পিউটারের মধ্যে যাবতীয় যা কিছু সিস্টেম সফটওয়্যার হোক, অ্যাপ্লিকেশন সফটওয়্যার হোক, প্যাকেজ সফটওয়্যার হোক, সবকিছুই কিন্তু প্রোগ্রামিং করে আমাদের বানাতে হয়। কারণ কি? কারণ হচ্ছে এই যে কম্পিউটার কিন্তু আমরা আমাদের যে ভাষা, আমাদের যে ল্যাঙ্গুয়েজ, আমরা যে ভাষায় কথা বলি সেই ভাষা কিন্তু বোঝে না। যেমন আমরা যদি এখন চীনে চলে যাই, চীনের ভাষা তো আমি জানি না, চীনের মানুষ কি বলবে সেটা কিন্তু আমি বুঝবো না। আমাকে বোঝানোর জন্য কি করতে হবে? আইদার তাকে আমাকে ইংলিশে বলতে হবে অথবা বাংলায় বলতে হবে, বা আমি যেটা পারি পারি, হিন্দিতে বললেও বুঝবো। তো কিন্তু এই যে কম্পিউটার যে ল্যাঙ্গুয়েজটা বুঝে, আমাকে তাকে সে ল্যাঙ্গুয়েজে কথা বলতে হবে। এই জিনিসটা হচ্ছে প্রোগ্রামিং। কম্পিউটারে বিভিন্ন ভাষা আছে, এই ভাষাগুলাই যে কম্পিউটারকে বোঝানো, আরে আমার এই কাজ করতে হবে, এটা করে দাও, এই জিনিসটাকে আমরা বলি কম্পিউটার প্রোগ্রামিং। তো প্রোগ্রামিং এর বিভিন্ন ভাষা আছে, যেমন প্রথম প্রজন্মের ভাষা, দ্বিতীয় প্রজন্মের ভাষা, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম পর্যায়ের ভাষা আছে। এই ভাষাগুলো সম্পর্কে আমরা একটু জানবো। প্রথম প্রজন্মের ভাষা যেটা, এটাকে আমরা বলি যান্ত্রিক ভাষা বা মেশিন ল্যাঙ্গুয়েজ। তো এটা 1945 সালে আবিষ্কার করা হয়। মেশিন ল্যাঙ্গুয়েজ বলতে কম্পিউটার এটা শুধু বাইনারি ওয়ার্ড বোঝে, বাইনারি ওয়ার্ড। আমরা জানি বাইনারি ওয়ার্ড মানে হচ্ছে 0 এবং 1। এই 0 এবং 1ই হচ্ছে মেশিনের ভাষা। এবং যে কোডগুলা বা যে প্রোগ্রামগুলা শুধুমাত্র এই 0 এবং 1 দিয়ে লেখা হয় সেগুলোকে আমরা বলি যান্ত্রিক ভাষা। এইটা মৌলিক, একদম মৌলিক ভাষা, এবং এটা হচ্ছে সর্বনিম্ন স্তরের ভাষা। হ্যাঁ, প্রথম প্রজন্মের একদম। মেশিনের ভাষায় যে প্রোগ্রাম লেখা হয় তাকে বলা হয় অবজেক্ট প্রোগ্রাম, এবং এটার সুবিধা হচ্ছে এটা তুলনামূলক দ্রুত কাজ করে। এরপরে আমরা দেখব দ্বিতীয় প্রজন্মের ভাষা, যেটা আবিষ্কৃত হয় 1950 সালে, এবং এটাকে বলা হয় অ্যাসেম্বলি ভাষা। অ্যাসেম্বলি ভাষা, এটাতে সাংকেতিক ভাষায় প্রোগ্রাম লেখা হয়। তবে এটার সুবিধা যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রোগ্রাম লেখায় ভুল কম হয় এবং সহজে সংশোধনযোগ্য। এবং এটা সমস্যা যেটা, অ্যাসেম্বলি ভাষার লিমিটেশন যেটা, এটা হচ্ছে একটা মেশিনের জন্য যদি আমি একটা অ্যাসেম্বলি ভাষা লিখি, এটা অন্য মেশিনে ব্যবহার করা যায় না, এবং এই অ্যাসেম্বলি ভাষা লিখতে অনেক সময় লাগে, অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এরপর আমরা দেখব তৃতীয় প্রজন্মের ভাষা, যেটা 1960 সালে আবিষ্কার করা হয়, এবং এইটা আমরা বলি উচ্চতর ভাষা। তো এই তৃতীয় প্রজন্মের ল্যাঙ্গুয়েজ যেগুলো আমরা যদি একটু দেখি, সি, সি প্লাস প্লাস, জাভা, ফোরট্রান, কোবল, এপিএল, এগুলো হচ্ছে তৃতীয় প্রজন্মের ভাষার উদাহরণ। আমরা অনেকেই হয়তো সি, সি প্লাস প্লাস প্রোগ্রামিং গুলো আমরা জানি। এই যে এখানে যে ল্যাঙ্গুয়েজগুলো আমরা ইউজ করি সেটা কোডিং, বাট এগুলো কিন্তু আমরা বুঝি যে আমরা কি লিখছি। হ্যাঁ, আমরা হয়তো আমরা যে সমস্ত কথাবার্তা এখানে লিখি, যে কোডগুলো লিখি, এগুলো আমরা বুঝতে পারি যে আমরা কি লিখছি। এটা মানুষের বোধগম্য শব্দ ও বাক্য ব্যবহার করা হয়, এগুলো যে কোনো কম্পিউটারে ব্যবহার করা যায়, এবং এটা লিখতে সময় কম লাগে, এবং সহজে আমরা এটার যে ভুলগুলা, এররগুলা আমরা ধরতে পারি। তবে কথা হচ্ছে, এই যে আমরা এখানে লিখলাম, আমাদের বোধগম্য শব্দ লিখলাম, এই বোধগম্য শব্দ তো আর কম্পিউটার বুঝবে না। তাহলে কম্পিউটারে বোঝার জন্য এই যে বোধগম্য আমাদের যে শব্দগুলা ইউজ করেছি আমরা, সেই শব্দগুলোকে কনভার্ট করার জন্য আমাদের কম্পাইলার লাগে। কম্পাইলার এটা যান্ত্রিক ভাষায় আমাদেরকে কনভার্ট করতে হয়। এরপরে চতুর্থ প্রজন্মের ভাষা, যেটা আবিষ্কার করা হয় 1970 সালে, এটাকে আমরা বলি অতি উচ্চ স্তরের ভাষা। এটা ইংরেজি ভাষার মতো নির্দেশ দিয়ে ডাটাবেজের সাথে সংযোগ স্থাপন করা যায়, এবং এটার বিস্তারিত বর্ণনা দেওয়া লাগে না, যে এই করতে হবে একদম বিরাগ, একটু বললেই ও বুঝে নেয়। এবং এই যে চতুর্থ প্রজন্মের ভাষা, এটা দিয়ে সহজেই অ্যাপ্লিকেশন প্রোগ্রাম তৈরি করা যায়, যেমন এসকিউএল, নোমাদ, ফোকাস, এগুলো হচ্ছে চতুর্থ প্রজন্মের ল্যাঙ্গুয়েজের উদাহরণ।
আর পঞ্চম পর্যায়ে ভাষা যেটা 1980 সালে আবিষ্কৃত হয় এবং এইটা কন্টিনিউয়াসলি আপডেটেড হচ্ছে, এটা হচ্ছে স্বাভাবিক ভাষা। এবং এটা মানুষের যে স্বাভাবিক ভাষা আমরা যেভাবে কথা বলি, ভবিষ্যতে এই ধরনের ভাষা দিয়েই কম্পিউটারে যে প্রোগ্রাম এগুলো লেখা যাবে। এই জন্য পঞ্চম প্রজন্ম বলতে আমরা আসলে ফিউচার বুঝি, ফিউচার। তখন প্রোলগ, ওপিএস 5, মার্কারি এগুলো হচ্ছে সবই পঞ্চম প্রজন্মের ভাষা। আচ্ছা, এখন আমরা দেখব অনুবাদক প্রোগ্রাম। অনুবাদক প্রোগ্রাম বলতে আমরা বুঝি যেটা হচ্ছে একটু আগে বললাম যে কম্পিউটার এটা আমাদের যে স্বাভাবিক যে ভাষা বা যে ভাষায় আমরা লিখি প্রোগ্রাম, সেগুলা সে বুঝতে পারে না। এটা বোঝানোর জন্য তাকে তার ভাষায় বুঝাতে হবে। তার মানে কম্পিউটার যে ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারে সেই ল্যাঙ্গুয়েজে তাকে আমাকে বুঝাতে হবে। তো নর্মালি আমরা উচ্চতর ভাষাগুলা যে কোডে লিখি সেটাকে আমরা বলি সোর্স কোড, এবং এই সোর্স কোডকে কম্পিউটারের ভাষায় পরিণত করাকে আমরা বলি অবজেক্ট কোড। তো এই সোর্স কোড থেকে অবজেক্ট কোডে পরিণত করার জন্য আমরা কিছু অনুবাদক বা কনভার্টার প্রোগ্রাম ইউজ করি। তো এগুলা নর্মালি 3 রকমের হয়। একটা হচ্ছে অ্যাসেম্বলার, একটা হচ্ছে কম্পাইলার এবং একটা হচ্ছে ইন্টারপ্রেটার। অ্যাসেম্বলার বলতে আমরা যেটা বুঝি, অ্যাসেম্বলি যে ভাষা, সেই অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে কনভার্ট করার জন্য আমরা অ্যাসেম্বলার ব্যবহার করি। আর কম্পাইলার হচ্ছে যে উচ্চতর ভাষা যেগুলা আমরা ইউজ করি, যেমন সি, সি প্লাস প্লাস, এগুলাকে মেশিনের ভাষায় বা কম্পিউটারের ভাষায় পরিণত করার জন্য আমরা এই কম্পাইলার ইউজ করি। তো কম্পাইলারের সুবিধা যেটা সেটা হচ্ছে যে যে পুরা কোড বা পুরা যে আমি যতটুকু কোড লিখেছি এই টোটালটাকে সে একসাথে কনভার্ট করে। এবং কম্পাইলার এটা এক এক কোডের জন্য এক একটা কম্পাইলার ইউজ করা হয়। যেমন বেসিক এই কোডটাকে কনভার্ট করার জন্য যে কম্পাইলার ইউজ করা হবে সেই কম্পাইলার দিয়ে আবার কোবলের কোড অনুবাদ করা যাবে না। প্রত্যেকটা আলাদা কোডের জন্য আলাদা আলাদা কম্পাইলার ইউজ করতে হয়। এটা কিন্তু একবার বিশেষ পরীক্ষায় আসছিল যে কোন অনুবাদক প্রোগ্রাম একেবারে সম্পূর্ণ কোডকে অনুবাদ করতে পারে। উত্তর ছিল কম্পাইলার। আর ইন্টারপ্রেটার এটাও এক ধরনের অনুবাদক প্রোগ্রাম। ইন্টারপ্রেটার যেটা করে সে টোটালটাকে একসাথে কনভার্ট না করে সে প্রত্যেক লাইন টু লাইন কনভার্ট করে এবং সেটাকে সে রান করে, দেখে যে ঠিক আছে কিনা। যদি একটা লাইন ঠিক না থাকে তখনই সে ইরর দেখায় যে এই লাইনে কিন্তু ভুল আছে, এটা ঠিক করে দাও। সো ইন্টারপ্রেটারের সবচেয়ে বড় সুবিধা হলো এটা যে সহজে ভুলটা খুঁজে বের করা যায় এবং সেই ভুলটাকে সংশোধন করা যায়। এবং ইন্টারপ্রেটার যেহেতু এক লাইন করে অনুবাদ করে, এই জন্য ইন্টারপ্রেটার এটা একটু টাইম কনজিউমিং বা এটা সময় একটু বেশি লাগে, ধীর গতির। তাহলে আমরা যদি আরেকবার বলি যে অনুবাদক প্রোগ্রাম বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আমরা যে ভাষায় প্রোগ্রাম লিখি সেটা হচ্ছে সোর্স কোড। এই সোর্স কোডটাকে মেশিনের ভাষায় অবজেক্ট করে পরিণত করার জন্য আমরা কিছু প্রোগ্রাম ব্যবহার করি, সেটাকে আমরা বলি অনুবাদক প্রোগ্রাম। এটা 3 রকমের হয়, অ্যাসেম্বলার, কম্পাইলার এবং ইন্টারপ্রেটার। অ্যাসেম্বলার এটা অ্যাসেম্বলি ভাষা কনভার্ট করে। কম্পাইলার এটা হচ্ছে বিভিন্ন যে উচ্চতর ভাষাগুলো আছে এই উচ্চতর ভাষাগুলো কনভার্ট করার জন্য আমরা কম্পাইলার ইউজ করি এবং প্রত্যেকটা আলাদা আলাদা কোডের জন্য আলাদা আলাদা কম্পাইলার ইউজ করা হয়। আর ইন্টারপ্রেটার সে প্রত্যেক লাইন টু লাইন কনভার্ট করে, প্রতি লাইন কনভার্ট করে এবং রান করে দেখে সেটা ঠিক আছে কিনা। তো ইন্টারপ্রেটারের সুবিধা হচ্ছে যে সব ভুলটা সহজে খুঁজে বের করা যায় এবং সমস্যা হচ্ছে যে এটা অনেক ধীরগতি সম্পন্ন। এখন আমরা দেখব যে প্রোগ্রাম তৈরির যে বিভিন্ন ধাপগুলা, সেই ধাপগুলা সম্পর্কে আমরা একটু দেখব। তো প্রোগ্রাম তৈরির প্রথম ধাপ হচ্ছে প্রবলেম ডেফিনেশন। তার মানে হচ্ছে আমি আসলে কিসের জন্য প্রোগ্রাম তৈরি করতে চাই এটা আগে আমার ঠিক করতে হবে, যে আমি কোনো একটা নির্দিষ্ট জিনিস বা কোনো একটা প্রবলেম সলভ করার জন্য আমি একটা প্রোগ্রাম বা একটা সফটওয়্যার তৈরি করতে চাচ্ছি, একটা কোড লিখতে চাচ্ছি। তাহলে এটা হচ্ছে আমার প্রবলেম ডেফিনেশন বা আমার যে সমস্যা সেই সমস্যাটা আমি বর্ণনা করব যে আমার এই সমস্যা, এটার জন্য আমাকে একটা কোড লিখে দেন। হতে পারে যে আমি চাচ্ছি মৌলিক সংখ্যা খুঁজে বের করার জন্য আমি একটা কোড লিখব, যে কোডটা আমাকে মৌলিক সংখ্যা খুঁজে বের করে দিবে। সো এটা হচ্ছে আমার প্রবলেম ডেফিনেশন। 2 নম্বর হচ্ছে প্রবলেম অ্যানালাইসিস বা সমস্যা বিশ্লেষণ। বিশ্লেষণ হচ্ছে যে এই যে আমি মৌলিক সংখ্যা খুঁজে বের করতে চাচ্ছি, তাইলে এটার জন্য আমার কি কি করতে হবে এটা বুঝাতে হবে আমার, যে মৌলিক সংখ্যা খুঁজে বের করার জন্য আমার কি কি লাগবে। আমি হয়তো বললাম যে আমার মৌলিক সংখ্যা হচ্ছে যেটা 1 দিয়ে ভাগ যাবে এবং ওই সংখ্যা দিয়ে ভাগ যাবে, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না, সেটা হলো মৌলিক সংখ্যা। এটা হচ্ছে প্রবলেম অ্যানালাইসিস, যে আমার এই সমস্যাটা সমাধানের জন্য ক্ষুদ্র ক্ষুদ্র আমি ভাগ করব, যে আমার প্রবলেমটা সলভ করার জন্য এই আমার করতে হবে। এই জিনিসটাকে আমরা বলি প্রবলেম অ্যানালাইসিস। 3 নাম্বারটা হচ্ছে অ্যালগরিদম ডেভেলপমেন্ট বা প্রোগ্রাম ডিজাইন বলি আমরা এটাকে, প্রোগ্রাম ডিজাইন। প্রোগ্রাম ডিজাইন তার মানে এই 3 নাম্বার ধাপে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে আমি যে কোডটা লিখবো এই কোড লেখার টোটাল সিস্টেমটা আমি দাঁড়া করাবো। যে আমি লিখতাম যে 1 থেকে 100 পর্যন্ত আমি মৌলিক সংখ্যা খুঁজে বের করতে চাই, প্রথমে ওই সংখ্যাগুলো খুঁজে বের করবা যে সংখ্যাগুলো 1 দিয়ে ভাগ যাবে, এরপর ওই সংখ্যা দিয়ে ভাগ যাবে, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না।
এই জিনিসগুলো আমরা এই অ্যালগরিদম পার্টে ডেভেলপ করি, যে আমি এটার পরে এটা করব, এটার পরে এটা করব, এই জিনিসগুলো আমরা অ্যালগরিদম পার্টে ডিজাইন করি বা প্রোগ্রাম ডিজাইন করি। তাহলে আমার যদি এটা রেডি হয়ে যায় যে এই করব, 4 নাম্বার ধাপে গিয়ে আমি এটা কোডিং করব বা আমি এই প্রোগ্রামটা লিখব। ওকে ফাইন, আমার প্রোগ্রাম লেখা শেষ। প্রোগ্রাম লেখা শেষ হলে আমি এটা টেস্ট করব। টেস্ট করে দেখলাম যে আমারটা ঠিক আছে, ঠিক থাকলে তো ভালো। যদি টেস্টের পরে আসে যে না আমার এখানে কোনো ভুল হচ্ছে, আমি আউটপুটটা পাচ্ছি না, তখন এই যে কোন জায়গাটা আমার ভুল এবং ভুলটা যে সংশোধন, এই সংশোধনের প্রক্রিয়াকে আমরা বলি ডিবাগিং। ডিবাগিং মানে হচ্ছে যে আমার প্রোগ্রামে বা কোডে যে ভুলগুলো আছে এই ভুলগুলো আমি সংশোধন করব। সেই ভুলগুলো সংশোধন করার পরে আমি আবার রান দিব বা টেস্ট করব, করে যদি দেখি ওকে ফাইন। 6 নম্বরে হচ্ছে আমাদের মেইনটেনেন্স পার্ট। মেইনটেনেন্স বলতে রক্ষণাবেক্ষণ। তো আমি তো একটা খুব সাধারণ এক্সাম্পল দিলাম। নরমালি আমরা যে বড় বড় সফটওয়্যারগুলো ইউজ করি, আমরা দেখি যেগুলো ধাপে ধাপে কি হয়, আপডেট হয়। আমাদের মোবাইলের সফটওয়্যারগুলো কিছুদিন পর পর আপডেট নেয়। আপডেট নেওয়া মানে মেইনটেনেন্স করা হচ্ছে এইটা। তাহলে আমি যদি আরেকবার এটা রিভিউ করি, যে প্রথমে হচ্ছে যে আমি কোন কাজের জন্য আমি প্রোগ্রামটা তৈরি করতে চাই সেই জিনিসটা আমরা প্রথমে ডিফাইন করব। এরপরে হচ্ছে আমার এটা করার জন্য কি কি করতে হবে, এই জিনিসগুলো আমরা প্রবলেম অ্যানালাইসিস বা সমস্যা বিশ্লেষণে আমরা বিভিন্ন চার্ট বা তালিকা দিয়ে এই প্রবলেমটাকে ছোট ছোট কিছু ভাগ করব। এই ভাগগুলা ডিটেইলসে পরিকল্পনা করা, সেটা হচ্ছে অ্যালগরিদম পার্ট, যে আমার এই সমস্যা সমাধানের জন্য আমার এই করতে হবে। যে এটা ঠিক করার পরে 4 নম্বরে আমরা কি করব, এটাকে কোডিং করব বা প্রোগ্রামিংটা আমরা লিখব। এই যে কোডিং, এটাই হচ্ছে প্রোগ্রামের ভিত্তি। তার মানে এই কোডিং শেষ হওয়ার পরে আমি কি করব, টেস্ট করব। যদি টেস্টে ওকে হয় ভালো, যদি না হয় তাহলে আমার যে সমস্যাগুলো বা ভুলগুলো হয়েছে সেগুলো আমি সলভ করব এবং এটাকে আমরা বলতেছি ডিবাগিং। এবং আমার প্রোগ্রাম যদি কমপ্লিট হয়ে যায়, এটাকে আমাকে টাইম টু টাইম মেইনটেনেন্স বা এটার আপডেট আমার করতে হয়, সেটাকে আমরা বলি প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ। এখন আসি আমরা অ্যালগরিদমে। তো অ্যালগরিদম জিনিসটা আসলে কি? অ্যালগরিদম হচ্ছে যে একটা প্রোগ্রাম বা একটা কোড আমি লিখবো, এই কোডটাকে ছোট ছোট ভাগে ভাগ করা, যে প্রথমে এটা হবে, এটার পরে এটা হবে, এটার পরে এটা হবে, এই যে ভাগ করা ছোট ছোট অংশ, এটাকে আমরা বলি অ্যালগরিদম। এই অ্যালগরিদম, এই জিনিসটা আসছে মুসলিম গণিতবিদ মুসা আল খারেজমি, ওনার নাম থেকে এই অ্যালগরিদম শব্দটা এসেছে। আর এটা হচ্ছে সমস্যা সমাধানের পর্যায়ক্রম বা ধাপ। আরেকটা জিনিস, এটা হচ্ছে প্রবাহ চিত্র বা এটাকে আমরা বলি ফ্লো চার্ট। ফ্লো ফ্লো চার্ট বলি। ফ্লো চার্ট হচ্ছে যে চিত্রের মাধ্যমে আমার প্রোগ্রামিং এর যে ধাপগুলা, এই ধাপগুলা দেখানো, এটা হচ্ছে প্রবাহ চিত্র। এবং এখানে আমরা কিছু চিহ্ন ইউজ করি কিছু জিনিস বোঝানোর জন্য। যেমন আমরা এই যে ডিম্বক চিহ্নটা ইউজ করি, এটা প্রোগ্রামের শুরু এবং শেষ নির্দেশ করে। তারপর সামান্তরিকের মতো যে চিহ্নটা, এটা দিয়ে আমরা ইনপুট নেওয়া এবং আউটপুট প্রদর্শন, এই জিনিসটা বোঝানোর জন্য আমরা এই সামান্তরিক ব্যবহার করি। আয়তক্ষেত্র দিয়ে আমরা বুঝাই প্রক্রিয়াকরণ নির্দেশ, যে এখানে প্রক্রিয়া হবে। হীরক যেটা ডায়মন্ড শেপ, যেটা এটা হচ্ছে যদি আমরা কোনো শর্ত প্রয়োগ করি, যে এইটা হইলে এটা হবে, এইটা হইলে এটা হবে, এরকম যদি কোনো শর্ত থাকে তাহলে এই ধরনের ডায়মন্ড বা হীরক আকৃতির চিহ্নের মধ্যে লিখতে হয়। বৃত্ত যেটা, বৃত্ত হচ্ছে সংযোগ বোঝায়, বৃত্ত সংযোগ বোঝানোর জন্য ইউজ করি। আর তীর চিহ্ন দিয়ে আমরা বিভিন্ন দিক নির্দেশ করি, যে এটার পরে নিচের দিকে যাবে না ডান দিকে যাবে নাকি বাম দিকে যাবে, কি হবে, এই জিনিসগুলো আমরা এই তীর চিহ্ন দিয়ে প্রকাশ করি। তাহলে এটা হচ্ছে ফ্লো চার্ট এবং বিভিন্ন চিহ্ন দিয়ে আমরা বিভিন্ন কিছু প্রকাশ করি। এই জিনিসগুলো আমাদের জানতে হবে, পরীক্ষা থাকতে পারে এইগুলা দিয়ে, যে ডিম্বক চিহ্ন এটা দিয়ে কি নির্দেশ করে বা সামান্তরিক দিয়ে কি নির্দেশ করে, এই জন্য এই প্রতীকগুলা আমাদের জানা থাকতে হবে। আচ্ছা, ডিবাগিং। ডিবাগিং একটু আগেই বলেছি যে প্রোগ্রামে যদি কোনো ত্রুটি থাকে, সেই ত্রুটিটাকে বলা হয় বাগ, এবং এই যে ত্রুটি এটাকে সলভ করাকে বলা হয় ডিবাগিং। এই নামটা আসার পিছনে একটা কারণ আছে। 1945 সালে আমরা জানি যে প্রথম যে কম্পিউটারটা ছিল সেটার নাম কি, মার্ক 1। এই মার্ক কম্পিউটারের ভিতরে একটা পোকা ঢুকে যায়, যে পোকা ঢুকে যাওয়ার কারণে কম্পিউটার বন্ধ হয়ে যায়। সেই জায়গা থেকে এই যে কম্পিউটার প্রোগ্রামের যে ত্রুটি, সেটা নাম চলে আসছে বাগ, এবং এটার যে সংশোধন সেটাকে আমরা বলি ডিবাগিং। তো ডিবাগিং কয়েক রকমের হতে পারে। একটা হচ্ছে সিনট্যাক্স এরর। সিনট্যাক্স এরর হচ্ছে ল্যাঙ্গুয়েজগত বা ভাষাগত ভুল। যেমন আমার লেখার কথা ছিল প্রিন্ট, প্রিন্ট করবা মানে তুমি এটা আমাকে শো করবা, তুমি প্রিন্টের জায়গায় লিখে ফেলছো প্রিন্ট, তো তখন এটা এরর দেখাবে, এটাকে আমরা বলি সিনট্যাক্স এরর। কিছু আছে লজিক্যাল এরর, তোমার হয়তো লেখার কথা a is less than b কিন্তু তুমি লিখে রাখছো a is greater than b, এই ধরনের ভুলকে আমরা বলি লজিক্যাল এরর, লজিক্যালি যে ভুলগুলো হয়। আর এটা হচ্ছে এক্সিকিউশন এরর, তুমি যদি 1/0 লেখো, এটা তো আর কম্পিউটার ক্যালকুলেট করবে না, যেটা ক্যালকুলেট করা সম্ভব না। সো এই ধরনের ভুলগুলোকে আমরা বলি এক্সিকিউশন এরর। তাহলে আমরা যে জিনিসগুলো দেখলাম, একটা হচ্ছে অ্যালগরিদম, যে সমস্যা সমাধানের পর্যায়ক্রম বা ছোট ছোট যে ধাপগুলো, এগুলোকে আমরা অ্যালগরিদম বলি। প্রবাহ চিত্র হচ্ছে যে বিভিন্ন চিত্রের সাহায্যে আমরা টোটাল যে কোডিং, এই কোডিংটা প্রকাশ করা বা দেখানো, সেটাকে আমরা বলি প্রবাহ চিত্র। আর ডিবাগিং হচ্ছে
প্রোগ্রামে যে ত্রুটি বা ভুলগুলা থাকে সেই ভুলগুলা সংশোধন নাম হচ্ছে ডিবাগিং। আচ্ছা, এখন আমরা দেখব সি প্রোগ্রামিং। প্রোগ্রামিং অনেক ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা ল্যাঙ্গুয়েজ হচ্ছে সি প্রোগ্রামিং। এই সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে কম্পিউটারের প্রোগ্রামিং ভাষার জনক বলা হয় এবং এটা বেশ জনপ্রিয়। তো বেল লেবে ডেনিস রিচি 1972 সালে এই সি প্রোগ্রামিং আবিষ্কার করে এবং এই সি প্রোগ্রামিং সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এই অপারেটিং সিস্টেম লেখার জন্য, অপারেটিং সিস্টেম। এবং এই সি প্রোগ্রামিং এর অবজেক্ট ওরিয়েন্টেড ভার্সন হচ্ছে সি প্লাস প্লাস। এটা 1980 সালে যে ব্র্যান্ড স্টাউস্টাপ সে একটা ল্যাঙ্গুয়েজ আবিষ্কার করে যেটার নাম ছিল সি উইথ ক্লাসেস। সে এটা 1980 সালে ডেভেলপ করে। পরে 1983 সালে এটার নাম দেওয়া হয় সি প্লাস প্লাস। এবং এই যে সি প্রোগ্রামিং, এখানে বেশ কিছু ধরনের ডাটা ব্যবহার করা হয়, যেমন ইন্টিজার ডাটা, ফ্লোটিং ডাটা, ক্যারেক্টার ডাটা, ডাবল ডাটা। এই ধরনের ডাটা এই সি প্রোগ্রামিং ইউজ করা হয় এবং এক এক ধরনের ডাটার জন্য এক এক টাইপসের মেমোরি লাগে। যেমন ইন্টিজার ডাটার জন্য 16 থেকে 32 বিট মেমোরি দরকার হয়, ফ্লোটিং ডাটার জন্য দরকার হয় 32 বিট, ক্যারেক্টার ডাটার জন্য লাগে 8 বিট এবং ডাবল ডাটার জন্য লাগে 64 বিট। তো এই ছিল আমাদের সফটওয়্যার পার্টে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।